ঘটনাটা শেয়ার করব, সেই ঘটনাটা শেয়ার করেছেন অনন্ত বণিক। উনি দার্জিলিং মেলে ওনার সঙ্গে ঘটে যাওয়া একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। দার্জিলিং মেলে ঘটে যাওয়া একটা ঘটনা আমরা পেয়েছি, সেটা আগামী পর্বে নিয়ে আসব। অনন্ত বলছেন 2018 সালের ঘটনা। আমরা 4 জন বন্ধু মিলে দার্জিলিংয়ে যাচ্ছি। প্রত্যেক বছর আমরা ট্রিপ করি, এমন না যে সেটা প্রথমবার। আমরা সবাই মিলে যাচ্ছি। এরকমই সময় আমাদের বন্ধুর মধ্যে 5 জনের মধ্যে একজন কাপল ছিল, মানে বিবাহিত। প্রথমে আমরা সবাই বন্ধু ছিলাম, ওরা দুজন বিয়ে করে নেয়। ওদের দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল, বন্ধুত্ব থেকেই ভালোবাসা, বিয়ে, সব কিছু। কিন্তু একটা ঝামেলা চলছিল ওদের মধ্যে অনেক দিন ধরে, সেটা আমরা বুঝতে পারিনি। এবার দার্জিলিংয়ের প্ল্যানটা যখন হয়, ওদেরকে বলাতে ওরাও রাজি হয়ে যায় যে আমাদের সঙ্গে একসঙ্গে যাবে, কোনো অসুবিধা নেই। তো যখন ওরা দুজন রাজি হলো আমাদের সঙ্গে যেতে, দুজনে ট্রেনে উঠে দুজনে কেউ কারোর দিকে তাকাচ্ছে না, কারোর সঙ্গে কারোর কথা নেই। কেউ কথা বলতে গেলে আরেকজন আরেকজনকে দিয়ে বলছে ওকে বলে দে, ও বলছে ওকে বলে দে। তো বাকিরা আমরা খুব এনজয় করছিলাম, যে আমরা 3 জন, যে যাক একটা মিষ্টি মধুর একটা ব্যাপার, নতুন বিয়ে হয়েছে তো এগুলো চলছে, এগুলো তো হতেই থাকে। তো আমার বান্ধবী, সে বলছে না, ওরা বিয়ের পরপরই গেছিল নাকি ভুটান। অনেকক্ষণ কথাবার্তা বলার পর যখন মনে হলো ব্যাপারটা এবার বেশ সিরিয়াস হয়ে যাচ্ছে, প্রথমে মনে হচ্ছিল স্বামী স্ত্রীর একটা খুনসুটি, কিন্তু পরে দেখলো না, ব্যাপারটা অতটাও ইজি না, এটা একটা সিরিয়াস কিছু হতে চলেছে, কোনো একটা প্রবলেম সত্যিই ওদের মধ্যে আছে। ওকে যখন জিজ্ঞেস করা হলো যে কিছু কি বলা যায়, তখন বলছে যে আমি ভুটানে যখন গেছিলাম বিয়ের পর, মানে মেয়েটি বলছে, যখন ফেরার সময় আমরা ফিরছি, তখন থেকেই আমি ওর মধ্যে অনেক পরিবর্তন দেখেছি। বলছে তখন থেকেই, বলে হ্যাঁ। তারপর আস্তে আস্তে যত দিন গেছে ওর পরিবর্তন বাড়তে থেকেছে, বাড়ছিল তো বাড়ছিলই। বলো কেন, কি হয়েছে? বলে জানি না, সব সময় আমাকে এখন পছন্দ করে না। বিয়ের পর থেকেই, বিয়ের মাত্র 3 মাসের মাথা থেকেই ভালোবাসা তো ছেড়ে দে, বন্ধুত্বটাও একদম শেষ হয়ে গেছে। কথা বলতে গেলেই রেগে যায়, আমার কোনো কথা তার সহ্যই হয় না, যা বলতে চাই তাতেই অশান্তি। আমি না পারছি বাড়ির লোকদের বলতে, না পারছি কারোর শ্বশুরবাড়ি কারোর সঙ্গে শেয়ার করতে। আর সোশ্যাল মিডিয়ার কথা তো বাদই দে, কয়েকজন বন্ধু আছে হোয়াটসঅ্যাপে, তাদের সঙ্গে যে শেয়ার করব, ফিমেল ফ্রেন্ডস, ভয় লাগছে এক্ষুনি তারা আবার জাজ করতে বসে যাবে। সব নিয়ে আমি ভীষণ প্রবলেমে পড়েছি। বলছে যে না না, লোককে বলে তো সমাধান হবে না, কি সমস্যাটা কি একটু ক্লিয়ারলি বলা যায়? বলছে ও একটা মেয়ের সঙ্গে জড়িয়ে পড়েছে। বলে কে মেয়ে? ও তো ওরকম না, ওকে আমরা একসঙ্গে স্কুলে পড়েছে, তোর সঙ্গে তো পরে আলাপ হলো আমাদের কলেজে গিয়ে, কিন্তু ও আমাদের সঙ্গে স্কুলের বন্ধু, তো ওকে আমরা চিনি। মানে এরা যিনি ঘটনা পাঠিয়েছেন তারা 3 জন এবং ওই ছেলেটি 4 জন, এরা হচ্ছে স্কুলের বন্ধু এবং ভাগ্যক্রমে একই কলেজে পড়তো। মেয়েটির সঙ্গে বরং কলেজে গিয়ে আলাপ হয়েছিল, তারপরে আস্তে আস্তে যে যার প্রফেশনে চলে যায় এবং এদের দুজনের তো বিয়ে হয়ে যায়, আগেই বললাম। বলছে না, ও রাত্রিবেলায় ফোনে কথা বলে আমি শুনেছি, এবং ফোনে কথা বলার পর আমি যখন ও বাথরুমে গেল বা কোথাও গেল, আমি যখন চেক করতে যাই ফোনটা, তখন দেখি সমস্ত ডেটা ডিলিট করে দিয়েছে, কলও ডিলিট। মানে এমন একটা কল আছে, লাস্ট কল বাবা বা কোনো অফিসের কেউ বা কিছু, মানে সন্দেহজনক কিছুই নেই। হোয়াটসঅ্যাপেও তাই। কিন্তু আমি ফোনে যেও একটা মেয়ের সঙ্গে কথা বলে এটা আমি পরিষ্কার শুনেছি। বলে ফোনে বলে কি করে জানলি? বলে হ্যাঁ, বাথরুমে গিয়ে কথা বলে আমি শুনেছি। তখন বলছে তুই তো সন্দেহবাতিক হচ্ছিস, ফোন চেক করা, বাথরুমে কেউ ঢুকলে আড়ি পাতা, দুটোই তো বাজে জিনিস। বলছে না, আমি শুনেছি ও ফোনে কথা বলছে এরকম, নাহলে তো বাথরুমে তো আর একা একা কথা বলবে না, আর আমি মেয়েটার ভয়েস শুনেছি। তো একটা মেয়ের সঙ্গে কথা বলে দিয়ে পুরো কল লগ ডিলিট করে দেয়। তো ইনি সব কিছু শুনে তার বান্ধবীকে বললেন যে দেখ, আমার মনে হয় তুই ভয়ঙ্কর রকমের কোনো মানসিক প্রবলেমে আছিস। অনেক সময় হয়, নতুন পরিবেশে গেছিস, হতে পারে
তোর অবস্থা খুবই ভালো, যাকে বিয়ে করেছিস সে একটা গ্রাম্য ছেলে, মানে আমাদের মতোই, এবার গ্রামকে দূর থেকে দেখতে ভালো লাগে, একদিন গিয়ে পিকনিক করে আসতে ভালো লাগে, কিন্তু একটা শহরের মেয়ে গ্রামের রেগুলার যে লাইফ তার সঙ্গে অ্যাডজাস্ট করা পারে না, নয় অনেকের পক্ষে খুব ইম্পসিবল হয়। হয়তো হতে পারে তোর মানাতে প্রবলেম হচ্ছে, ওখানকার সব কিছুই আলাদা, শহরের মতো ফেসিলিটি ওখানে নেই, একটা সামান্য বাথরুমে যেতে গেলেও অনেকটা দূর যেতে হয়, তাও ওর জন্য ও বিয়ে করে ওই বাড়িতে আসবে বলে ওরা অনেক কিছু ব্যবস্থা করেছে। এবং কি এখনকার দিনে ওদের ইটের ঘরে যেটা পাকা বাড়ি তাতে ওরা থাকে স্বামী স্ত্রী, শাশুড়ি মারা এখনও মাটির ঘরটা ব্যবহার করেন। তার যে তার শাশুড়ি মারা থেকেছেন, পাকা বাড়ি থাকলেও তারা আসেন কথা বলে রাত্রে শুতে যান মাটির ঘরে, ওটাতেই নাকি ওনারা স্বচ্ছন্দ, এদের জন্য পাকা ঘর করে দিয়েছে আর কি। তো সারাদিন উনুনে আর কি রান্না হয় মাটির ঘরে, দেখতে ভালো লাগে। বর্ষাকালে অসুবিধা অনেক কিছু আছে, তাও ওর জন্য ওরা অনেক সুবিধা করে দিয়েছে। বলছেন তারপরও হয়তো তোর কোথাও না কোথাও অস্বস্তি হচ্ছে, আস্তে আস্তে সময় দে, দেখবি ওই পরিবেশে তুই মানিয়ে নিতে পারবি। ওই জন্য বলে যে ভেবে চিন্তে কাজ করতে হবে। বলছে না না, মাটির ঘর পাকা ঘর আমি তো সব দেখে এসেছি, আমার ওগুলোতে কোনো প্রবলেম নেই, আর শ্বশুরবাড়ির সবাই মোটামুটি ভালো। হ্যাঁ, একটু আধটু আমাকে জাজ করে আমার পোশাক টোশাক নিয়ে, অনেক কিছু ওদের বড্ড বেশি ওরা কুসংস্কারাচ্ছন্ন, একটা মানে শ্যাম্পু কবে করব সেটাও ডেট ঠিক করে দেয়। তো এরকম নিজেদের মধ্যে বিভিন্ন রকম কথাবার্তা হচ্ছিল, যে গ্রামে তো অনেক মানুষের অনেক সংস্কার থাকে। কিন্তু এবার কথাবার্তা হয়ে গেছে, এবার ওর হাজব্যান্ড দূরে গেছিলো, চলে এসছে সামনে। ট্রেনে তো সবাই এক জায়গায় সবসময় বসে থাকতে পারে না, বাইরে যাচ্ছে ভেতরে আসছে। ওর মাঝে মধ্যে যিনি ঘটনা পাঠিয়েছেন তার মাঝে মধ্যে মাথায় এটা ঘুরছিল, মানে একটা বই নিয়ে পড়ার চেষ্টা করে ব্যাপারটা ভোলার চেষ্টা করছিলেন, কিন্তু ওনার মনে পড়ছিল। এবার দেখলাম যে ওরা শুলো আলাদা জায়গায়, যদিও ট্রেনে সেটাই স্বাভাবিক, কিন্তু একদম অন্য একটা জায়গা, একজন মহিলা তাকে বলে কয়ে এদিকে পাঠিয়ে দিয়ে ওই মেয়েটি একদম ওই দিকে চলে গেল, মানে ওর হাজব্যান্ডের এই দিকটায় থাকবেই না, পাশাপাশি ওর সামনাসামনি শুলে ওর দিকে দেখতে হবে, ওই অপোজিট বাড়তে আছে ওটা ওর পছন্দ না, ওই দিকে চলে গেল। এতটা সমস্যা এনারা আশা করেননি। তো শুরুতেই ওদের মানে ট্রিপের যেন কোথাও একটা তাল কেটে গেছে, যে এতটা সমস্যা, এই কদিন আগে বিয়ে হয়েছে, কেমন একটা লাগছে। কিন্তু যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি সেদিনকে লোয়ার বার্থে শুয়েছিলেন, আপার বার্থে ওই ছেলেটি শুয়েছিল। ঘুম আসছে, হয়তো ঘুমিয়ে পড়েছেন, কিন্তু একটা মহিলা পুরুষ দুজনের কণ্ঠস্বরে একসঙ্গে দুজন কথা বললে যেমন হয়, একজন বলছে একজন শুনছে, আবার একজন বলছে, গল্প করা যাকে বলে, চুপ আর ফিস ফিস করে গল্পতে ওনার ঘুমটা ভেঙে যায়। উনি ভাবেন ও এতক্ষণ রাগারাগি করে আমাদের দেখি এবার বোধহয় স্বামী স্ত্রী একসঙ্গে বসে রাত্রেবেলা গল্প করছে, বাবা একই বাড়তে দুজনেই রোগা রোগা, হয়তো জায়গা হয়ে গেছে। ও মনে মনে হাসছে, দিয়ে একটু জোরে বলে, আচ্ছা অত ফিসফিস করে কথা বলতে হবে না, আমরা সবাই ঘুমিয়ে পড়ছি, বলে মজা করেন। কিন্তু ওপর থেকে কোনো রিয়াকশান আসে না। কিছুক্ষণ বাদে দেখেন সব কিছু চুপচাপ, আবার গল্প শুরু। এবার গল্প করছে, কিন্তু উনি নেমেছেন, নেমে টয়লেটের জন্য যাবেন। এবার ন্যাচারালি ওপর দিকে চোখ পড়েছে, দেখছেন ছেলেটা একা একাই শুয়ে আছে, চোখ বন্ধ, পাশে কেউ নেই। ওনার এবার বুকটা ছ্যাত করে ওঠে, তার মানে বান্ধবী ঠিক বলছিল, ও সত্যি সত্যি ফোনে অন্য কোনো মেয়ের সঙ্গে, মেয়ের গলা তো আমিও আজকে পেয়েছি। তবে ফোনের ওপর একটা মেয়ে থাকলে কি এত জোরে আওয়াজ শোনা যায়, নিজেও ভাবছে। তা বলছে হ্যাঁ হতেই পারে, অনেক ফোনে শোনা যায় হয়তো, ফোনের এটা বাড়ানো আছে ভলিউমটা। বাথরুম করে এসে ওই দিক থেকে একবার হেঁটে আসে, দেখো ওই দিকে বান্ধবী ঘুমাচ্ছে, আরও বন্ধুদের সঙ্গে সব ঠিক আছে তো, আবার হ্যাঁ হুঁ বলে, আবার কেন ট্রেনে তো খুব ভালো ঘুম কারোরই হয় না, আধ জাগা আধ ঘুমন তো সবাই আছে। আবার এসে শুয়ে পড়ে, কিন্তু মাথার মধ্যে ওই চিন্তাটা চকচক করতে থাকে যে সত্যিই তো তাহলে মেয়েটা ঠিক বললো, আর আমরা যে এতদিন ধরে যিনি সব কিছু ভুলছিল। প্রায় সারা রাত ওই গল্পের আওয়াজ উনি শুনতে পেয়েছেন, এবং ভোর রাতে গল্প বন্ধ হয়। পরের দিন সকালে ছেলেটি কথা বলছে, সব কিছু বলছে, আমার নিজের ভেতর থেকে ওর প্রতি কেমন একটা রাগ, বিদ্বেষ আর বিরক্তি তৈরি হয়েছে। আমি আমার বন্ধু যাকে ছোটোবেলা থেকে চিনি তাকে আমি পছন্দই করছি না। আমাদের এই ছেলেটার গ্রুপের মধ্যে মেয়েটি তো কলেজে আলাপ হয়েছে, আগেও বলা হয়েছে, ও কিন্তু সব থেকে পুরনো বন্ধু।
একদম মানে কাছাকাছি বাড়ি, ওদের বাড়ি আমাদের বাড়ি একদম কাছাকাছি। পরবর্তীকালে এনারা অন্য জায়গায় চলে এসছে, কিন্তু বন্ধুত্ব কোনো দিন পাল্টায়নি। বলছে আর তারপরে সবার সঙ্গে আস্তে আস্তে আলাপ হয়েছে, কিন্তু ওর সবার আগে একদম বাচ্চাবেলার বন্ধু, পাশাপাশি বাড়ি ছিল যেহেতু। বলছে যে এরকমও করলো, এরকমভাবে এতটা পরিবর্তন হলো। হঠাৎ করে হাতে টাকা পয়সা এসে ওর মাথা খারাপ হয়ে গেল, ভালো চাকরি পেয়েছে বলে নাকি। আজকের যুগে সরকারি চাকরি পাওয়া খুব টাফ, তাও ও পেয়ে গেছে, সেই জন্য কি ওর মাথা খারাপ হয়ে গেল? এইসব নানা রকম ভাবনা চিন্তা করছে। করতে করতে একটা সময় ছেলেটিকে বলে যে তুই কিন্তু ঠিক কাজ করছিস না। থাকতে না পারে বলে, তুই যেটা করছিস অন্যায়। বলে কী করছি আমি? বলে তুই একটা মেয়ের সঙ্গে এভাবে গল্প করছিস ফোনে। ন্যাচারালি যে কোনো স্ত্রী, সে লাভ ম্যারেজ হোক বা অ্যারেঞ্জে, তো রাগ করবেই। তুই এটা ঠিক করছিস না, ভুল করছিস। তখন ছেলেটি বারবার বলতে থাকে যে আমার কারোর সঙ্গে কোনো রিলেশন নেই। দার্জিলিংয়ের হোটেলে সারাদিন ঘোরা বেড়ানো, দার্জিলিং ওরা পৌঁছে গেছে, স্টেশন থেকে গাড়ি ধরে সোজা পাহাড়ে উঠেছে, দার্জিলিং ঘোরাফেরা করেছে। 3টে দিন কোনভাবে কেটে গেল প্রায় বোঝাই যায় না। যে আসবে যেদিন, চতুর্থ দিনে ওদের ফেরার পালা। ফিরে আসছে সেদিনকে ওই দিনকে ওরা যে হোটেলটায় ছিল, হোটেল চেঞ্জ করেছিল ওরা। প্রথম দিন যে হোটেলটা ছিল, পরে লাস্টের দিকে ওরা চেঞ্জ করেছে। যে হোটেলটায় ছিল, ওই ছেলেটি আর মেয়েটির রুমের পাশেই ওর রুমটা ছিল, যিনি ঘটনা পাঠাচ্ছেন। তিনি বলছেন, আমি একটা সময় সন্ধেবেলায় দেখলাম ওর ওয়াইফ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাইট ভিউ দেখছে, পাহাড়ের কিছু এই দেখছে। ওখানকার একজন নেপালি ভদ্রমহিলা রান্না বান্না করেন, তার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে বাইরে অনেকক্ষণ। একটা লন মতো ছিল, হোটেলটা খুব সুন্দর। ওখানকার মানুষদের কষ্ট কিনা, সারাদিন পাহাড়ে এই বরফের মধ্যে কী করে থাকে যখন বরফ পড়ে, ইত্যাদি ইত্যাদি গল্প করছিল। এবং ওই সময় যখন ও পরিষ্কার দেখে পর্দাটা সরানো আছে, কাঁচের জানলার ওপার থেকে একদম পরিষ্কার নারীর অবয়ব, তার সঙ্গে বসে ওর বন্ধু গল্প করছে। ও নিজের চোখে দেখে পুরো দৃশ্যটা। এবারও জানে যে কোনো মেয়ে ওদের সঙ্গে আসেনি, ওর বান্ধবী ছাড়া, মানে যে ঘটনা গল্প করছে তার ওয়াইফ ছাড়া। হোটেলেও আলাদা করে কোনো ফিমেল ওভাবে উঠেছে কিনা তার জানা নেই। সুতরাং ওর কোথাও না কোথাও মনে হয় এই ভদ্রমহিলার কোথাও একটা গণ্ডগোল আছে, যে গল্প করছে এ স্বাভাবিক না। ওর বান্ধবীকেও তাড়াতাড়ি এসে বলে যে দেখ তো ঘরে তোর হাজব্যান্ড মনে হয় ডাকছে। ও বলছে কোথায়? আমি তো শুনলাম এবার দেখ না ডাকছে। বলে ওকে জোর করে যখন রুমে পাঠিয়ে দেয়, ও দেখে ও ঘরে গিয়ে কথাবার্তা বলছে। একটা মেয়ে, কিন্তু হোটেলের রুমে কিন্তু একটাই দরজা। সে তো আর ঝাঁপ দিয়ে, পাহাড়ি হোটেল, ওর নামে ঝাঁপ দিয়ে যাবে কত, তো পড়ে যাবে, তো সেটাও সম্ভব না। দেখলো ঘরের মধ্যে থেকে বেরিয়ে এলো, ওরা দুজন কথা বললো। বলে তুমি ডাকছো? বলে না। তখন ওকে বলছে এই আমি তো ওকে ডাকিনি, তুই ওকে খবর দিলি। বলছে যে না, আমার যেন মনে হলো। তখন ও বন্ধু ও আচ্ছা বলে ঘরে চলে গেল। এইবার সেই দিনকে মানে তার কিছুক্ষণ বাদে ওর কিছু জিনিসপত্র বাড়ি থেকে ফোন করেছিল যে এই জিনিসপত্র আর তার সঙ্গে কিছু চা, বলে এই চাগুলো নিয়ে আসবি, কিছু ব্র্যান্ড সাজেস্ট করেছিল ইত্যাদি ইত্যাদি। সেগুলো নিয়ে যখন ও হোটেল রুমে ঢুকছে, আর ওদের হোটেলটা ছিল দোতলা, একেতে পাহাড়ি রাস্তা, উঁচু নিচু, আর সিঁড়ি দিয়ে উঠতে হোটেলটা যেন মনে হচ্ছে পাহাড়, একদম পাহাড় কেটে বানানো। সিঁড়িগুলো চওড়া চওড়া, কিন্তু উঠতে নামতে বেশ কষ্ট হচ্ছিল দোতলার ওপরে। দোতলাটাই আমাদের এখানকার 3 তলার সমান। সেখানে উঠছে যখন, সিঁড়িটা পুরো ফাঁকা ছিল। সিঁড়িটা ছোটো ছোটো গাছ দিয়ে সাজানো, সুন্দর, আর কাঁচের আছে, বাইরেটা দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে দৃশ্যটা। পরিষ্কার বুঝতে পারছে ও যখন উঠছে, নিচের দিকে তাকাচ্ছে যখন, দেখছে একজন মহিলা উঠছে, একদম কোট টোট পরা, মাথাটা পুরো ঢাকা দেওয়া, শীতের দেশে যেমন পোশাক হয়, কিন্তু আর বেশ সফিস্টিকেটেড একজন মহিলা উঠে আসছে। আর আবার যখন মনে হচ্ছে পেছনে চলে এলো, পেছনে তাকাচ্ছে, তখন নেই, আবার উঠে গেল। আবারও যখন নিচের দিকে তাকাচ্ছে, মনে হচ্ছে উঠছে, কিন্তু পেছন দিকে তাকাচ্ছে, তখন দেখছে কেউ নেই। মানে একবার মনে হচ্ছে পেছনে আছে মহিলা, আবার যখন চোখটা যাচ্ছে দেখছে নিচে সিঁড়ি দিয়ে উঠছে, অথচ একজনই উঠে আসছে। তারপর ও খানিকটা উঠে একটুখানি দাঁড়ালো, দেখলো আর কেউ উঠে এলো না, মানে আওয়াজটা বন্ধ হয়ে গেল। এবার ওর রুমটুকু যেতে একটা ফাঁকা করিডোরের মতন,
মানে জানলা জানলা আছে, মনে হচ্ছে যে রুমগুলো আর কি ভাড়া হয়নি, বন্ধ আছে, সেগুলোর জানলা বন্ধ, সেগুলো কভার করে পেরিয়ে গিয়ে ওদের রুম, মাঝখানে ওদের কিচেনটা, যাদের হোটেল তাদের কিচেনটা মাঝে মাঝে খোলা আছে, থাকে, কখনো বন্ধ থাকে, সেদিন তখন খোলা ছিল, নিজেদের মধ্যে ওরা কথা বলছিল। তো ওইখানটা এসে পুরো মনে হচ্ছে বেশ জোরে তাড়া করলে যেমন হয়, জোরে 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 জোরে, এবার দেখছি সিঁড়ি দিয়ে কেউ উঠে আসছে ওর একদম পেছনে, যেন ওকে তাড়া করার মতো। কি জানি নিজের অজান্তে উনি দৌড়তে শুরু করেন। দৌড়তে দৌড়তে যখন ঘরে যান, রান্নাঘরে ওরা ওই দৃশ্যটা দেখে যে দৌড়চ্ছে, দেখে ওরা এসে হোটেলে ওদের রুমের বেল বাজিয়ে জিজ্ঞেস করে যে স্যার কিছু সমস্যা, কোনো প্রবলেম? ও বলে না না, কোনো সমস্যা নেই। বলে আমরা দেখলাম আপনি দৌড়ে আসছেন, তাই ভাবলাম কোনো প্রবলেম কি না, কোনো মেডিকেল ইমার্জেন্সি? বলো না না, কিছু না, আপনি যান, ঠিক আছে। চাটা কিছু নেবেন? ও আর কি বলবো, মুখের সামনে দাঁড়িয়ে আছে, হ্যাঁ 1 কাপ চা পাঠিয়ে দিন, বলে চলে গেল। উনি ঘরে এসে বসেছেন, নিজের বিছানাটায় যেই বসেছেন, নিজে বসার পর মনে হলো আর একজন ওনার বিছানায় এসে বসলো, একদম বেশ জোরে খাটে আওয়াজ হলো, ধপ করে বসে পড়লে যেমন আওয়াজ হয়। ওনার এবার মনে হলো যে ওই যে কথা বলছিল, মাঝখানে উনি ঢুকে গিয়ে ব্যাগটা দিলেন, তারপরে তার জন্য কিছু হলো না তো। ভয়ে 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 ভয়ে, এবং ওই রুমে, যে রুমটা উনি ছিলেন রাত্রেবেলায়, আর একটা বন্ধু ওনার সঙ্গে রুমটা শেয়ার করছিল। ইনি যখন রাত্রেবেলা বাথরুমে গেছেন, মাঝখানে যখন কথা হচ্ছে, বন্ধুদের সঙ্গে গল্প হচ্ছে, একসঙ্গে সবাই হই হই করছে, তখন কিন্তু কিছু হচ্ছে না। একা হয়ে গেলেই ওনার সঙ্গে এই প্রবলেমগুলো হচ্ছিল। রাত্রেবেলায় উনি যখন বাথরুম থেকে মানে এবার ঘরে খাটে শোবেন বলে আসছেন, হঠাৎ আয়নাটা আছে একটু দূরে, আয়নাটার যেন কীরকম মনে হলো যে আয়নাটার কাছে একবার কী যেন একটা নড়ে উঠলো, একবার দেখছে আয়নার সামনে গিয়ে একটা লাল লং কোট পরা মেয়ে, মাথায় হুডি আর কি, হুড লাগানো, মুখটা নিচু করা, ফর্সা মুখ, মুখটা নিচু করা মানে নিচুর দিকে তাকিয়ে আছে, দাঁড়িয়ে আছে, আয়নার ভেতর দাঁড়িয়ে আছে, পেছন দিকে তাকালো, কেউ নেই। উনি বলছেন আমার আর সেন্স ছিল না, ও জানে ঘরে কেউ নেই, নিজে দাঁড়িয়ে আছে, দেখছে মেয়েটা দেখছে। আবার ও ফেরা আসার সময় বলছে সারা শরীর আমার ভার, আমার কোনো জ্বর বা কোনো কিছু, আমি কিছু ফিল ছিল না, আমি ওদের মতো পাথরের মতো, ওরা যেখানে বলছে যাচ্ছে, হাসছি, কথা বলছি, গাড়িতে উঠলাম, গাড়ি থেকে নামলাম, স্টেশনে এসেছি, বসছি, যেন সমস্তটা পাথরের মতন করছি, আমার নিজের মধ্যে কোনো শক্তি ছিল না। দার্জিলিং মেলে উঠলাম, উঠে আমি লাস্টের দিকে আমার মনে হচ্ছে যেন কেউ বুকে আমার চেপে বসেছে, আমি বসে আছি, সবাই খাবার অফার করছে, এটা খাবি ওটা খাবি, আমি হাত দেখাচ্ছি, ভাল লাগছে না ভাল লাগছে না, বলছি তোর কি শরীর খারাপ করছে? অনেকক্ষণ থেকে দেখছি তুই মোম হয়ে আছিস, পাহাড়ে এলে অনেক সময় গা গুলোই, তোর কি সেরম কিছু হচ্ছে? ওখানে হাত দিই, উনি হাত দেখাচ্ছেন যে কিচ্ছু না, তোরা যা নিজের মতো কথা বল। ইতিমধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বেশ গল্প গুজব শুরু হয়ে গেছে, এটা বলাটা খুব দরকার। যখন থেকে ওর শরীরটা ভার শুরু হলো, ওরা আগে যেমন গল্প করতো, হাসি খুশি সব কিছু ওদের ঠিক আছে, ইনি নিজে অসুস্থ বোধ করছেন। আর একটা জিনিস সবসময় হচ্ছিল, চোখ দিয়ে ঝরঝর কোনো না জল পড়ছিল, যেমন ঠান্ডা লাগলে হয়, কিন্তু এতটাও জল পড়ে না ওনার, একদম মনে হচ্ছে না চোখে কোনো ইনফেকশান হয়েছে, এত চোখে জল কাটছে। আর একটা বন্ধু বললো যে তোর চোখ লাল হয়ে গেছে, তোর মনে হয় রেড আইস হয়েছে, কোনো এই যে এত হাওয়া টাওয়া লেগেছে, তো ঠান্ডা লাগলে এরকম হয়, তুই রুমাল দিয়ে চোখটা ঢেকে রাখ, একটুখানি কোনো চা আলো আসুক, একটু গরম জল দিয়ে চোখটাকে ছাড়াতে হবে বা কিছু, এরম বলছে, পিছুটি কাটছে এরকম। ও তো বুঝতে পারছে ওর কী হচ্ছে, পুরো শরীর পুরো ভার হয়ে আছে, এবং যখন একটু শোয়ার চেষ্টা করছে, যে আমি একটু শুচ্ছি, আরও কষ্ট হচ্ছে, বুকের মধ্যে এত প্রেশার লাগছে, মনে হচ্ছে এক্ষুনি ফেটে যাবে বুকটা, ওর নিজে মরে যাবে এক্ষুনি, এত কষ্ট হচ্ছে। উনি ভাবছেন আমার কি এটা স্ট্রোক হচ্ছে, আচ্ছা হার্ট ফেল করলে কি এরকম হয়, এই ধরনের ফিলিংস ওনার মধ্যে আসছে। আমি কি ওদেরকে বলবো যে আমার বড্ড কষ্ট হচ্ছে? তারপর মনে হচ্ছে না, ওরা ব্যস্ত হয়ে পড়বে, এক্ষুনি হয়তো চেন টানবে, বা কোনো যারা টিকিট দেখতে আসে তাদেরকে বলবে, একটা হুলস্থুল পড়বে, আরও ট্রেনে 4-5 জন আছে, তারা ছুটে এসে দেখতে আসবে রঙ্গ তামাশার মতন। বললো আচ্ছা মনে হচ্ছে আমার গ্যাস হয়েছে, আরটা বললো আমাকে একটা গ্যাসের ওষুধ দে তো। একটা বন্ধু বার করে দিল, নিজে যে ব্যাগ থেকে বার করবে, চাবি খুলবে ব্যাগের, সেসব কোনো ওনার মধ্যে শক্তি ছিল না। ওনার ব্যাগ ট্যাগগুলোও বন্ধুরা তুলে দিয়েছে, কারণ অনেকক্ষণ ধরে ওরা ফলো করেছে যে শরীরটা খারাপ করছে, চুপচাপ ভোম হয়ে আছে। উনি একা চুপচাপ বসে আছেন। উনি আসার সময় যাবার সময়টা কল্পনা করলেন,
যাবার সময় উনি ওনার বন্ধু আর তার বউ দুজনেই বন্ধু, তাদের নিয়ে ভাবছিলেন যে এদের কেন প্রবলেম হলো, এরা তো কত হ্যাপি ছিল, কি হয়ে গেল এদের মধ্যে। আর এখন ওনার শরীর ভার, উনি মানে মনে হচ্ছে যেন শরীর ভাল লাগছে না, শরীর চাপ হয়ে আছে, অথচ ওরা একদম হাসি খুশি, যেন সব কিছু ওদের এটা যেন ওনার ওপর চলে এসেছে। ওদের মধ্যে যে মানে একটা ঠান্ডা সম্পর্ক, কেউ কাউকে সহ্য করতে পারছে না, ঝগড়া হচ্ছে, ওই ব্যাপারটা এনার কাছে চলে এসছে। অদ্ভুতভাবে ওনার কারোর কথা সহ্য হচ্ছে না। কেউ দুটো ভালো কথা বলতে আসলে বিরক্ত লাগছে, খাবার কথা বলতে আসলে বিরক্ত লাগছে, মাঝে মাঝে দুটো কথা শুনিয়েও ফেলছেন। হয় বলে আচ্ছা আচ্ছা শরীর খারাপ, ছাড় বাদ দে করে সবাই করছে। আর একটা বন্ধু বলেই ফেললো, যাবার সময় ওরা খেলা দেখালো, আসার সময় তুই খেলা দেখাচ্ছিস, বাপরে তোরা সব ভালো হয়েছিস বটে। মানে উনি বুঝতে পারছেন যে এই একই ফিল আরও লোক সবাই করছে, যে মানে ঘোরা বেড়ানোটা ভালো হলেও কোথায় ঝগড়াঝাটির মধ্যে কোথাও যেন একটা তাল কেটে গেছে। উনি জাস্ট কল্পনা করছেন যে ওই যে মেয়েটাকে দেখলাম, সেই মেয়েটাকে কোনো কারণে আমার ওপর এসেছে, আমাকে কোনোভাবে ধরেছে, তার জন্য কি আমার এত কষ্ট হচ্ছে। আচ্ছা আমি বাড়ি ফিরতে পারবো তো, নাকি ট্রেনেতেই আমার মানে ভবলীলা সাঙ্গ হবে। ঠিক এমন ভাবছে, শুয়ে আছে চুপচাপ, সবাই বসে আছে, গল্প করছে, একটু ঘুমোবার টাইমও না, কিন্তু ওনার ভাল লাগছিল না বলে উনি শুয়ে আছেন। পাশ থেকে ঠিক কানের কাছে ফিসফিস করে, হ্যাঁ ঠিক ভাবছ, যেমন কথা বলতে দাওনি এবার বোঝো। ওনার সারা শরীর হিম হয়ে গেল, একেতে বুকের মধ্যে চেপে থাকা কষ্ট, এবং ওইটুকু শোয়ার জায়গায় মনে হচ্ছে পাশে আর একজন কেউ শুয়ে আছে, এবং তার শরীরটা পুরো বরফের মতো ঠান্ডা। বেশিক্ষণ সহ্য করতে না পারলে ওরে বাপরে বলে উঠে উনি ছিটকে সামনের সিটটা ফাঁকা ছিল, ওখানে গিয়ে উঠে বসলেন। আর দেখছেন যে শ্বাসকষ্ট হতে শুরু করেছে। বন্ধুরা এসে যে যার মতন করে মুখে জল দিচ্ছে, সব কিছু করছে। এভাবে যে ওনারা এসে পৌঁছলেন কলকাতায়, কিভাবে এলেন, এবং বন্ধুরা সঙ্গে সঙ্গে ওদের একটা চেনা নার্সিংহোমে অ্যাডমিট করিয়ে দিয়েছিল। তারপরে সেখানে 2-3 দিন ভর্তি ছিল, সব কিছু টেস্ট ফেস্ট সব কিছু হলো। ওর লাগেজ সমস্ত ওর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, এবং বাড়িতে খবর দিয়ে দিয়েছিল সবাই যে কী ভালোভাবে বেড়াতে গেল, হঠাৎ করে একদম মানে ট্রেন থেকে নেমে নার্সিংহোমে চলে গেল, কী ব্যাপার। সমস্ত কিছু করার পর ওর একজন মামা ছিলেন, সেই মামার সঙ্গে ওর মা ফোনে কথা বলিয়ে দিল। ওর মা ভিজিটিং আওয়ার্সে ওকে দেখতে এসেছিলেন। ও মাকে আস্তে আস্তে সব বলছে যে সব টেস্ট যা হওয়ার হচ্ছে, ডাক্তাররা যা ট্রিটমেন্ট করার করছে, কিন্তু ও পুরো ব্যাপারটা ডিটেইলে মাকে বলল। মা তার ওই ভাই, ওনার নাম নাকি রানা, সেই রানা মামাকে ওর মা পুরো বিষয়টা বললেন যে এরকম এরকম ব্যাপার, ছেলে এরকম বেড়াতে গেছিলো বন্ধুদের সঙ্গে, পুরো বিষয়টা, ওই বন্ধুরা ঝগড়া করছিল, তারপর ও এরকম দেখেছে ইত্যাদি সমস্ত কিছু বলার পর বলছে উনি বললেন আমি আজকে আসনে বসবো রাতের বেলা, ওনার পঞ্চমুণ্ডির আসন আছে, বলে আসনে বসলে মা আমাকে জানান দিয়ে দেবেন, আমি জানতে পারবো যে কি হয়েছে আসলে, কেন ছেলেটা এতটা সাফার করছে বা কি এমন হলো। বলছে প্রথম থেকে যখন ও শুনলো ও ফিসফিস করছে, ফোনে কথা বলছে, তখন ওর দেখা উচিত ছিল যে আদৌ বন্ধু কানে ফোন দিয়ে আছে কিনা। ও দেখলো বন্ধু চোখ বন্ধ করে শুয়ে আছে, কিন্তু ধরেই নিল ফোনে কথা বলছে। সেটা ওর প্রথম ভুল ছিল, যে ভুলটা ওর ওয়াইফ মানে ছেলেটির ওয়াইফও করেছে। বাথরুমে গিয়ে ফিসফিস আওয়াজ পাচ্ছে, একা ঘরে ফিসফিস আওয়াজ পাচ্ছে, মানেই ফোনে কথা বলছে, অথচ ফোনের কল রেকর্ড দেখে কিছু পাচ্ছে না। তখন মানুষ একজনকেও কথা বলছে না ভেবে যদি কোনো অশরীরই এটা ভাবতে পারতো, তাহলে ব্যাপারটা অনেকটা সোজা হতো। এখন সে পুরো ছেলেটাকে ধরে নিয়েছে, এবং ছেলেটার সঙ্গে এত গল্পে বা অশরীরী এমন সম্পর্ক পাতিয়ে ফেলেছে, এদের মাঝখানে ঢুকে পড়েছিল বলে একে অ্যাটাক করেছে, একদম সোজা হিসেব। বলছে আমি তো তোমার ছেলের ঘাট থেকে ওকে নামিয়ে দেবো। সেই মামা বলছেন দিদি আমি নামিয়ে দেবো, কিন্তু নামিয়ে দিলে শুধু হবে না, ওই ছেলেটাকেও কিন্তু শেষ করে দেবে, এর একটা পার্মানেন্ট ব্যবস্থা করা দরকার। উনি বললেন দেখো ও আমার ছেলের মতো, ওই আমার ছেলে, আমি এটা বলতে পারি না আমার ছেলের ঘাট থেকে নামিয়ে দাও, এবার ওর যা হয় হোক, সেটা আমি বলতে পারি না মা হিসাবে। ও সবে সবে বিয়ে করেছে, ও মায়ের সন্তান, বাবা দুটো ছেলেই ভালো হয়ে যাক, এই যে মানে জুটেছে কপালে
প্রেতাত্মা বা পেতনি যাই হোক, একে তুমিই দূর করো। কিভাবে কি হলো টলো, তো সমস্তভাবে ওনার মাকে উনি বললেন সেগুলো আমি জানাতে চাইছি না, কি বলেছেন, মামা বলেছিলেন এগুলো সবাইকে না বলতে। তো কিছু কিছু মন্ত্র, কিছু জিনিস তাবিজ টাইপের ধরে নিন, আরও অনেক কিছু এমন এমন কিছু জিনিস হয়তো শুনলে বলছেন শ্রোতারা মানে অস্বস্তি বোধ করবেন বা তাদের ভালো লাগবে না, তো সেই জিনিসগুলোর নাম বলতে পারছি না। তো সেরকম অনেক কিছু উপাচার দিয়েছিলেন মামা, সেগুলো করতে হয়েছিল বাধ্য হয়ে, সেগুলো মানে বলার মতন না, অথচ করতে হয়েছিল এমন এমন কিছু জিনিস। ওই ছেলেটিকেও বলা হয়, ছেলেটি তো প্রথমে মানতে চায়নি যে আমার এরম কিছু হয়েছে। তো যাই হোক, তার মা তার ওয়াইফ জোর জবরদস্তি করে তাকে দিয়েও সেই উপাচার করায় এবং আস্তে আস্তে দুজনে ঠিক হয়ে যায়, অনেকটা ভালো হয়ে যায়, ওদের সম্পর্ক ভালো হয়। আর এই ছেলেটিও আস্তে আস্তে সুস্থ হয়ে গেছিল। ছেলেটা, উনি বলছেন আমার চেহারা, আমার প্রায় 7 কেজি ওজন কমে গেছিলো 1 মাসের মধ্যে, 7 কেজি, এবং কোনো ডায়েট করে না, শুধু অসুস্থতা, এবং দেখে মনে হচ্ছে যেন খুব বড় কোনো রোগ ধরেছে, এত শরীর ভেঙে গেছিলো। এবং বললেন যে আসলে ভুটানে যখন ওরা হাজব্যান্ড ওয়াইফ গেছিলো, পরে যেটা জানা যায় কীভাবে ওই মহিলা ধরেছেন, বলে ওকে উনি বেঁধে ফেলেছেন ওনার মন্ত্র দিয়ে। মামা বলে বেঁধে ফেলেছি, ও আমার মানে বশে আছে, ও বেশি বাড়াবাড়ি করতে পারবে না, ও ঠিকুজি কুষ্টি আমি বার করেছি। বলে কি করেছে? ও যখন ভুটানে গেছিল, যে রুমটায় ছিল সেই রুমটাতেই ওই মেয়েটি অনেক বছর আগে আত্মহত্যা করেছিল। তো অনেক, তারপরও প্রচুর তো গেস্ট যায় আসে, কিছুদিন বন্ধ থাকার পর ভুটান সরকার নিশ্চয়ই হোটেলটাকে পারমিশন দিয়েছে, তাই তারা লোককে এন্ট্রি দিচ্ছে। এতে এই ছেলেটি দেখতে খুব সুন্দর দেখতে, বাঙালি যুবক, একে খুব পছন্দ হয়ে গেছিলো। ওরাও মানুষের মতন যে যাকে পছন্দ হয় তাকে ধরে নেয়, এবং এই নতুন কাপল দেখে আরও মনে হয়েছিল ওর সংসারটা নষ্ট করার দরকার। কারণ ওই মেয়েটি অ্যাকচুয়ালি মানে যে আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে, সে একজন অন্যের স্বামীকে নিয়েই ভুটানে এসেছিল। তারপর কিভাবে তার হত্যা হয়ে গেল, কে করলো, যে নিয়ে এসেছিলো সে করলো নাকি অন্য কেউ করেছিল, সেটাকে জানা যায় না, এতটা ডিটেলে বলতে পারেননি। তবে তার হত্যা হয়েছিল এবং তারপর থেকে তার সংসার ভাঙাটা তার কাছে একটা নেশার মতন। এদেরই সুন্দর শৌখিন একটা সংসার, নতুন বিয়ে হয়েছে, এই নতুন বিয়ের ব্যাপারটা, এবং কয়েকটা জিনিস মেয়েটিকে বলতেন যেগুলো মানো বাড়ির লোকেরা, সেটা সে মানতো না, আধুনিকতার দোহাই দিয়ে, বলে তাতে আরও বেশি গণ্ডগোলটা হয়েছে। সে নিয়মগুলো মানেনি, বা খুব তাড়াতাড়ি কিছু ওদের বাড়িতে কিছু মাদুলি বা কিছু দেওয়া হয়েছে নতুন বউকে, বলে ছেলেটা রাখো, অনেক বাড়ির তো অনেক নিয়ম থাকে, সে রাখতে চায়নি, বলে এইগুলো ব্যাকডেটেড, এগুলো পরে রাস্তায় বেরোনো যায় না, ইত্যাদি ইত্যাদি। তো আমাদের ওখানে তো কেউ পড়ে না, এবং এরকম। তারপর সে ইউজ করেনি, খুলে ব্যাগে রেখে দিয়েছিল মনের সান্ত্বনার জন্য। তো নানান কারণে হয়েছে, সেটার জন্য হতে পারে বা যে কোনো কারণেই হোক, ও নতুন কাপল দেখেছে, অ্যাটাক করেছে, এবং ছেলেটির সঙ্গে পুরোপুরি ভেবেছিল আর কয়েক মাস গেলে হয়তো ছেলেটাকে সঙ্গে নিয়ে চলে যেত। সঙ্গে নিয়ে যাওয়া মানে আপনারা বোঝেন। কিন্তু যেহেতু এই বন্ধুই মানে বাদ সাধলো আর কি, স্বামী স্ত্রী তো একটা মানুষ, কোনো মহিলা অফিসে তার চক্করে বউ মানে বর পড়েছে, বা কোনো ফোনে আলাপ হয়েছে, এরকম ভাবছিল। কিন্তু এই জিনিসটা তো ভাবেনি, শুধু বলছে ভুটান থেকে আসার সময় পর থেকে এরকম হচ্ছে। তো ওই হোটেলে ওই আত্মা বসবাস করছিল, সেখান থেকে ছেলেটিকে ধরে এবং ও ধরে রেখে দিয়েছিল। বর্তমানে ওনারা 3 জনেই ভালো আছেন, বলছে এখনও অবধি কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, মামা বলেছেন ওকে আমি বেঁধে রেখেছি, ও যত দিন না নিজের স্বভাব চেঞ্জ করবে ওকে ছাড়বো না। ওকে ছাড়লে এদের না হোক, এদেরকে ধরতে পারবে না, কারণ এদেরকে এমন ব্যবস্থা করে দিচ্ছে, এদের কাছে আর মানে এদের ঘরে বাড়িতে পুরো মানে গণ্ডি কেটে দিয়েছেন মামা। 2টো বাড়ির কোনো বাড়িতে ও আর ঢুকতে পারবে না, এবং ছেলেগুলোকেও অ্যাটাক করতে পারবে না, কিন্তু অন্য কারো সর্বনাশ করবে। তো ওকে আমি ব্যবস্থা করব, এবং উনি ওনার তন্ত্রমতে কী ব্যবস্থা করবেন সেটা ওনার ব্যক্তিগত বিষয়। উনি বলছেন আমি এত তন্ত্রমন্ত্র বুঝি না। মামা একদম নিজের মামা না হল দূর সম্পর্কের মামা, কিন্তু আমার মাকে দিদি ডাকেন, এবং খুবই ভালো মানুষ। এবং এত যে উপাচার করেছেন এটা বলা খুব মানে উচিত। উনি বলছেন তান্ত্রিক মানেই লোকে ভাববেন যে প্রচুর টাকার হয়তো খায়, অনেক কিছু চায়। আমার বন্ধুর দুজনের এত উপাচার করেছেন, এত পুজো যোগ্য, উনি একটা পয়সা কারোর থেকে নেয়নি। আমাদের যখন ঘাট থেকে ওটা নেমে গেল, আমরা যখন বুঝলাম যে হ্যাঁ ঠিক আছি, ও সুস্থ ফিল করছে, আমিও সুস্থ ফিল করছি, ও তো কিছু বুঝতোই না, ওকে তো পুরো
এমনভাবে ধরেছিল যেন ওর মধ্যেই ছিল। ওই যে কথা বলতো না, ও নিজে যখন কথা বলতো সেটাই ছেলে মেয়ে দুটোর ভয়েস শোনাতো, এরকম ব্যাপার। তো ও যে ওকে যে ধরেছে, ও তো কোনো ফিল ছিল না। বলে আমি তো ফিল করেছিলাম, তা আমি আস্তে 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 শরীরটা হালকা হলো। আমি এটা মামাকে জিজ্ঞেস করলাম যে ওকেও তো ধরেছিল, ও কেন বুঝতে পারছে না। মা বললেন দেখ এগুলো অনেক অনেক মানে ডিপ ব্যাপার, এগুলো চট করে এরমভাবে বললে তোরা বুঝতে পারবি না, শুধু জানবি যে ছোট করে বলতে পারি সবার আধার একরকম না, এক একজনের আধার এক এক রকম। এই যে চতুর্দিকে আমরা দেখছি স্বামী স্ত্রীর অশান্তি, ডিভোর্স, নানা রকম ঝগড়া অশান্তি, বা এমনি এমনি পরিবারে কলহ, ভাই ভাই দ্বন্দ্ব, সব সময় যে মানুষ নিজের স্বভাবের দোষে করছে তা নয়। অনেক সময় আত্মাদেরও উপস্থিতি থাকে, মানে বাড়িতে নেগেটিভিটি থাকে, সেই জন্যও কিন্তু অশান্তি হতে পারে। ওটা অনেকে মানে না, যারা মানে না ওভাবে শেষ হচ্ছে। অনেক শিক্ষিত মানুষ, অনেক মানে হাই প্রোফাইল মানুষরা মানে, স্বীকার না করলেও তারা লুকিয়ে চুরিয়ে কিন্তু তারা কাজ করায় যাতে সব কিছু ঠিক হয়। এই হলো ব্যাপার। মানে বাইরে এসে তারা বলবে আমরা সব মানি না, ফলস, কিন্তু তারাও তান্ত্রিকদের কাছে যাচ্ছে। না গেলে তারা যাচ্ছে কারা? খুব গরিব মানুষ, তারা তো যাচ্ছে না। মামা খুব ভালো কথা বললেন, আমি নয় টাকা পয়সার আমার নেই, যারা নেয় তারা নিচ্ছে কি করে, দিচ্ছে কারা? যাদের আছে তারাই দিচ্ছে। তো এরকমই ব্যাপারটা, কেউ স্বীকার করে না, সবাই মানে সবাই চিন্তাভাবনা করে, তো সমাজের কাছে সবাই একটু হিরো সাজে, এটা ওই মামার বক্তব্য ছিল, উনি বললেন। তো এই ছিল ঘটনা বন্ধুরা। বর্তমানে ওরা ভালো আছেন। তো দার্জিলিংয়ে যাওয়ার সময় এই দার্জিলিং মেলে যে শুরু হয়েছিল ওনার এক্সপিরিয়েন্সটা, দার্জিলিং মেলেই এসে ওনার মানে জিনিসটা আরও বাড়াবাড়ি শেষ হলো। তারপর তো বাড়িতে অনেক ঘটনা ঘটে। তো উনি বলছেন দার্জিলিং মেল নামটা শুনলেও এখন যেন ভয়ে বুকটা ঢিপ ঢিপ করে, এবং পরে ভাবি যে এখন আর ট্রেনে করে দার্জিলিংই যাব না। মানে এমন প্যানিক এসে গেছে না, মনে হয় যেন, জানি উনি জানেন যে এটা অবাস্তব, যে ট্রেনে ঢুকলে কি ভূত বসে আছে, তা না। উনি বলছেন মন মানতে চায় না যদি আবার কিছু হয়। ভয়াবহ একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে ওনারা গেছেন। ঈশ্বরকে ধন্যবাদ, ওনারা সবাই ভালো আছেন। ঘটনাটা শেয়ার করার জন্য অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। তোমরাও জানিও কেমন লাগলো বন্ধুরা। আজকে এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো আগামী পর্বে। ধন্যবাদ।